টিচার থাকবে না, এরপরে আপনারা শিক্ষক নিয়োগ তারা করছে না। আপনার ছেলে এখানে এসে কি হচ্ছে, যেখানে বুনিয়াদী শিক্ষা যেখান থেকে অর্জন করে সেখানেই শেষ হয়ে যাচ্ছে। আপনি যদি বিশ্বাস আমার কথা না করে না হয় হাতে নাতে প্রমাণের বলবো। আজকে বাড়ি যাবেন, ক্লাস 4 এর বাচ্চা আপনার বাড়িতে যদি থাকে, ক্লাস 5 এর বাচ্চা থাকে, ক্লাস 6 এর বাচ্চা আছে, ক্লাস 4 এর বাচ্চাকে বলবেন বাবু ক্লাস এই 4 ইংলিশে বানান করতে, দেখে নেবেন প্রমাণ। ক্লাস 6 এর 5 এর বাচ্চাকে বলবেন অঙ্কর বইটা খুলে দিয়ে বলবেন গণিতের বইটা বাবু এই অঙ্কটা করে দেখাতো, দেখে নেবেন আপনারা যে নওশাদ ভাই ভুল বলছে কি ঠিক বলছে। দেখবেন ক্লাস 4 এর বাচ্চাটা ইংলিশে 4 বানান করতে পারবে না, 5 6 এর বাচ্চাটা অঙ্কটাও করতে পারবে না। এটা কি করে রেখেছে জানেন? এটা শুধু লঙ্গরখানাই বানিয়ে দিয়েছে। আপনার আমার বাড়ির ছেলেরা এখানে আসবে, একটু কিছু খেতে পাচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। আর নেতাদের ছেলেরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে নেতার ছেলে নেতা হবে, আর আপনার আমার ছেলেকে লাঠিয়াল বানানোর জন্য শুরু থেকেই মূর্খ করে রেখে দিয়েছে। তাই মায়েদের বলবো 500,000-এর থেকে আওয়াজ তুলুন। 500,000 পরে হবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে রেশিও মেনটেন করে ছাত্রের অনুপাতে শিক্ষক নিয়োগ করতে হবে। এই আওয়াজ আমাদের প্রত্যেককে তুলতে হবে। অন্যথায় আপনার আমার অর্থের অভাবের ফলে আমরা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আপনার আমার বাড়ির বাচ্চাদেরকে পাঠাচ্ছি, এখানে শিক্ষা অর্জন তো দূরের কথা, এখান থেকে তার ভবিষ্যৎকে ধ্বংস করতে এখানে পাঠাচ্ছি। এরা কিন্তু বড় হলে আপনাকে আমাকে কিন্তু ক্ষমা করবে না। এখন থেকে আওয়াজ তুলতে হবে। শিক্ষকরা, অবশিক্ষকরা কলকাতার রাজপথে আন্দোলন করছে, তারা বলছে আমরা পড়াতে চাই। মমতা ব্যানার্জি দলেরা এত দুর্নীতি করেছে, তাদের জন্য আসতে পারছে না, আর আমাদের সন্তানগুলো শিক্ষকের অভাবে মূর্খ হয়ে বাড়ি ফিরছে। এটা হতে দেওয়া যাবে না। আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাত্র রেশিও মেনটেন করে শিক্ষককে পাঠাতে হবে। এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে, আওয়াজ তুলতে হবে। আপনি যদি মনে করেন ওই হচ্ছে হোক, ওই নেতার ছেলে নেতা হবে, বড় সাহেবের ছেলে সাহেব হবে, আর আপনার আমার পাড়ার যেগুলো আছে কি হবে বলুন তো? ওই লক্ষণের ছেলেরও যা অবস্থা হবে আর হবিবরের ছেলেরও এক অবস্থা হবে। ওরা ফেটা খেলবে এখানে। লক্ষণ আর হবিবরকে আলাদা করে দিবার বিশাল অপচেষ্টা চলছে। এরা দুজন এক জায়গায় থাকলেই তো অধিকারের কথা বলবে, এদেরকে আলাদা করে দাও, তাহলে অধিকারের কথাটা কম উঠবে। আমি অনুরোধ করব আপনাদের কাছে, দেখবেন প্রমাণ দিয়ে দেবেন। আপনাদের এখানকার লোকাল হসপিটাল কোথায়? গেলে চিকিৎসা পরিষেবা পান না, আপনাকে বারাসাতে ট্রান্সফার করে দেয়। রেফার কোথায় করে? বারাসাতে গেলেও পান না, কোথায় যেতে হয়? কলকাতা গিয়ে কি বেড পান? 30,000 40,000 টাকা দিয়ে বেড নিতে হচ্ছে। মায়েদের বলবো আপনাকে 500 টাকা বা 1000 টাকা মাসে দিচ্ছে, বছর গেলে 12,000 পাচ্ছেন, নাহলে 6,000 পাচ্ছেন, এর বেশি তো কিছু নয়। তো আপনার বাড়ির কোন সদস্য বা সদস্যার, আমি বলছি একটা মায়ের একটা বোন তার সন্তান প্রসব করতে গেলে সরকারি জায়গাতে গিয়ে বেড পায় না, ফলে কোথায় যেতে হচ্ছে? বেসরকারি হসপিটাল গুলোতে যেতে হচ্ছে। একবারে গেলে কত বিল হয় জোরে বলুন? প্যাকেজ 25 থেকে 30,000 টাকা নেয়, আর মাকে মাস গেলে কত দিচ্ছে? 500 নালে 1000, বছর গেলে 6,000 বা 12,000। আর একবার চিকিৎসা পরিষেবা নিতে গেলে ন্যূনতম 5-7 হাজার টাকার বিল হয়েই যায়। সন্তান প্রসবের হলে তো একটা প্যাকেজ আছে 25,000, 30,000, 20,000, যে যেমন ভাবে নেয়। তাহলে বলুন, আপনার হাতে 6,000 ধরাচ্ছে, আপনার হাতে বছর গেলে 12,000 ধরাচ্ছে, আর আপনার বাড়ির কারো অসুস্থ হয়ে গেলে তাকে অর্থ দিয়ে চিকিৎসা পরিষেবা নিতে হচ্ছে। কিন্তু বিনামূল্যে চিকিৎসা পরিষেবা আমরা পেতে পারি, আমাদের হকের মধ্যে পড়ে। রাষ্ট্রের দায়িত্ব, আমি অসুস্থ, আমাকে চিকিৎসা পরিষেবা বিনামূল্যে দিতে হবে, এটা আমাদের অধিকার, আমরা জানতে পারি না বলে আজকে আমাদের এই দুর্দিন দেখতে হচ্ছে। আমি আওয়াজ তুলতে বলবো মায়েদেরকে, 500,000 পরে হবে। ব্লক হসপিটাল গুলো যাতে উন্নত মানের হয়, ব্লক হসপিটালেতে গিয়েই যাতে সমস্ত রকম চিকিৎসা পরিষেবা পাওয়া যায়, তার আওয়াজ তুলতে হবে। আর এই 500,000 পরে হবে। আমাদের বিশ্বজিৎ দা বললেন, আমাদের কুতুব ভাই বলেছেন, আমি ব্যাখ্যাটা একটু ভালো করে দিই আপনাদেরকে। আমি দেখছি তো
যখনই আমরা বিধানসভার মধ্যে কথা বলছি হসপিটাল নতুন তৈরি করতে হবে, ডক্টর দিতে হবে, বেড দিতে হবে, মেডিসিন দিতে হবে, ঔষধ দিতে হবে, তখনই বলছে তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। বিধানসভার বাইরে যখনই বলছি স্কুলের টিচার দিতে হবে, চক দিতে হবে, ডাস্টার দিতে হবে, কম্পিউটার দিতে হবে, তখনই কি বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যখন বলছি নতুন বাস রুট করতে হবে, এলাকার ডেভেলপমেন্ট করতে হবে, কৃষকদের জন্য এই প্রকল্প আনতে হবে, তখনই বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যখনই বলছে আমি বললাম না, বলছি চাকরি চুরি হচ্ছে কেন, বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যাই প্রশ্ন করি কেন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি বলে মায়েদেরকে এনে সামনে ঢাল হিসাবে দাঁড় করিয়ে দিচ্ছে। আরে কি দিচ্ছ মায়েদেরকে? আমাদের বক্তব্য 500,000 নয়, মায়েদের হাতে কাজ দিতে হবে। প্রোডাক্টিভ ওয়েতে আমরা চলতে চাই, মায়েদের হাতে কাজ দিতে হবে। মায়েরা বাড়ির আশপাশে থেকে এমন কাজ করবে মাস গেলে যাতে 5,000-এর আশপাশে ইনকাম করে, তার ব্যবস্থা সরকারকে করতে হবে, এই দাবি আমরা তুলছি। আগামী দিনে যদি আমাদেরকে আপনারা সুযোগ দেন, দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি, সেই ব্যবস্থা আমরা করে দেব যে বাড়ির আশপাশে থেকে মায়েরা মাস গেলে যাতে 5,000 ইনকাম করে, তার ব্যবস্থার জন্য আমরা পলিসি নিয়ে আসবো। এ কথা বলি আমাদের উপরে রাগ হয়ে যায়। আমরা যখন বলি, এটা আমাদের যেখানে এই রাস্তার উপরে মন্দির আছে, তো খোঁজ নিলে দেখা যাবে মন্দিরের হিন্দু সমাজের পূর্বপুরুষেরা মন্দিরের জন্য, ধর্মের জন্য সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল। এই মন্দিরের আছে কি বলতে পারবো না, কিন্তু বিভিন্ন সময় আছে যেটা দেখভালের জন্য সেবায়েত রাখা হয়, যেটাকে আমরা দেবত্ব সম্পত্তি বলি। ঠিক একইভাবে মুসলিম সমাজের পূর্বপুরুষেরা মন্দির, মসজিদ, মাদ্রাসা ধর্মের জন্য সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল, যেটাকে আমরা ওয়াকাফ প্রপার্টি বলি, যার দেখভালের জন্য মোতোয়াল্লি থাকে। ঘটনাচক্রে এই রাজ্য সরকারের আমলে, এই মমতা ব্যানার্জির আমলে সবথেকে বেশি দেবত্ব সম্পত্তি এবং ওয়াকাফ সম্পত্তি নিয়ে দুর্নীতি হয়েছে। আমরা যখনই বলি যে দেবত্ব সম্পত্তিটা হস্তান্তরযোগ্য নয়, এই সম্পত্তিটা বিক্রি করা যায় না, এটা হিন্দু সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নামে বা মন্দিরের নামে বা ধর্মস্থানের নামে উৎসর্গ করে গিয়েছে, এটাকে আপনারা বিক্রি করতে পারবেন না, এটা হস্তান্তরযোগ্য নয়। যেগুলো বিক্রি হচ্ছে তার যখনই বিরোধিতা করি, তখন নওশাদ সিদ্দিকীরা মুসলমানদের দল হয়ে যায়, আইএসএফ তখন মুসলমানদের দল হয়ে যায়। আমরা যখন ওয়াকাফ প্রপার্টির কথা বলি, মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য যে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল, যেটা হস্তান্তরযোগ্য নয়, কেন বিক্রি হয়ে যাচ্ছে, এটাকে উদ্ধার করতে হবে। এক কথা যখনই বলি, নওশাদ সিদ্দিকীরা তখন বিজেপি দালাল হয়ে যায় বা আইএসএফ তখন বিজেপি দালাল হয়ে যায়। আমি যখন দেবত্ব সম্পত্তি যখন উদ্ধারের কথা বললে মুসলমানদের